হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভয়েস অফ গালিব। আমি আপনাদের সাথে আছি গালিব আবরার। আজ আমি শেয়ার করতে যাচ্ছি আমার নিজের লেখা গল্প তৃতীয় চোখ। গল্পটা অলরেডি আপনারা ফেসবুকে পড়ে ফেলেছেন। আজ অডিও আকারে শুনলে খারাপ হয় না, কিন্তু গল্পে যাওয়ার আগে বলে দিতে চাই, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের নাম তৃতীয় চোখ। মা মারা যাবার পর থেকে বাবার মাঝে অদ্ভুত একটা পরিবর্তন এসেছে। খাওয়ার সময় ছাড়া সে তার রুম থেকে বের হয় না, আবার কাউকে তার রুমে ঢুকতেও দেয় না। মাঝে মাঝে রাতে আবার ফিস ফিস করে কথা বলার শব্দ আসে তার রুম থেকে। কার সাথে যেন হেসে হেসে কথা বলে। এই ব্যাপারে জিজ্ঞেস করলে বলে, তোর মা এসেছিল রাতে, তার সাথেই কথা বলেছিলাম। ভাবতাম মায়ের কথা হয়তো এখনো বলতে পারেনি, তাই এমন অদ্ভুত আচরণ করে। আগের তুলনায় অনেক বেশি খাবার লাগে বাবার। খাবার বেশি লাগে সেটা নিয়ে কিছু বলছি না, তবে সাধারণত একজন মানুষ যতটুকু খায় সে তার 4 গুণ খায়। দিন দিন বাবার পাগলামি যেন বেড়েই চলেছে। মা মারা গিয়েছে আজ 2 মাস হলো। এই 2 মাসে বাবা একবারের জন্য বাসার বাইরে যায়নি, বাইরের আলো দেখেনি। অনেক চেষ্টা করেও তাকে বাসা থেকে বের করতে পারেনি। আমার নাম আফরিন। আমরা এক ভাই এক বোন। ভাইয়া পড়ালেখার সুবাদে কলেজের হোস্টেলে থাকে, বাবা আর আমি বাসায় থাকি। 2 মাস আগে হঠাৎ করে মা ঘুমের মাঝে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমাদের সব কিছু যেন অন্ধকার হয়ে যায় মাকে হারিয়ে। আমরা ভাই বোন সেই কষ্ট কাটিয়ে উঠতে পারলেও বাবা এখনো পারেনি। বাবা অনেক ভালোবাসত মাকে। বুঝের হওয়ার পর থেকে তাদের কখনো ঝগড়া করতে দেখিনি, এমনকি কখনো কথা কাটাকাটিও না। যদি সুখী দম্পতির কোনো উদাহরণ দিতে হয় তাহলে আমার বাবা মাই ছিল সেই উদাহরণ। আমি মাদ্রাসা পড়ি, আলিম 2য় বর্ষে, তাই বোরকা ছাড়া বাসা থেকে বের হই না। ইসলামিক রীতিনীতি মেনে চলার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং মাঝে মাঝে শেষ রাতে তাহাজ্জুদ পড়ি। এমনই একদিন রাতে তাহাজ্জুদ পড়ছিলাম, হঠাৎ পাশের বাবার রুম থেকে মহিলা কণ্ঠের কান্না সে আসলো। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে কেউ। আমি সালাম ফিরিয়ে ধীরে ধীরে বাবার রুমের দিকে গেলাম। কান পেতে শোনার চেষ্টা করলাম কি হচ্ছে রুমে। শুনতে পেলাম এক মহিলা কাঁদছে আর কাকুতে বিনতি করে বলছে, আমাকে আর ডেকো না। আমার খুব কষ্ট হয় এখানে আসলে। যে আমাকে নিয়ে গিয়েছে সেও অনেক রাগ করে এটা নিয়ে। বাবা বলছে, আমি যে তোমাকে না দেখে থাকতে পারি না, তোমাকে আসতেই হবে, তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নেই। এটা শুনে মহিলা আরও কান্না করা শুরু করলো। আমি সব কিছু শুনে খুব ভয় পেয়ে গেলাম। বাবা কার সাথে কথা বলছে? বাবার রুমে মহিলা মানুষ কিভাবে আসলো? আমি ভয়ে ভয়ে বাইরে থেকে ডাক দিলাম, বাবা তুমি ঠিক আছো? কার সাথে কথা বলছে তো রাতে? হঠাৎ মহিলার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি আবার বাবা বলে ডাক দিতেই রুমের দরজা ধপাস করে খুলে গেল। একটা কালো ছায়া খুব দ্রুত রুম থেকে বের হয়ে গেল। ছায়াটা বের হওয়ার সাথে সাথে আবার দরজা বন্ধ হয়ে গেল এবং মেইন দরজার সামনে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আমার পুরো শরীরে এক ঠান্ডা অনুভূতি হলো। মনে হলো যেন একটা বরফের খণ্ড আমার পাশ দিয়ে গেল। আমি ভয়ে যেখানে আছি সেখানেই দাঁড়িয়ে রইলাম। এটা কি ছিল? বাবা কি জন্য তার রুমে কাউকে ঢুকতে দেয় না? কি হচ্ছে তার রুমে? আমি আবার বাবাকে ডাক দিতে যাব, এমন সময় পিছনে কারো উপস্থিতি টের পেলাম। কেমন যেন খচ খচ শব্দ করছে, যেমনটা নতুন কাপড় পরলে হয়। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। জিন জাতি বলতে আল্লাহর একটা সৃষ্টি আছে, সেটা জান। কোরআনে তাদের নামে একটা সূরাও দিয়েছেন আল্লাহ, কিন্তু কখনো তাদেরকে নিজ চোখে দেখার দুর্ভাগ্য হয়নি। তবে আজ মনে হয় আমি শেষ। কেউ তো আমার পিছনে আছে, গলা দিয়ে একটা শব্দও বের করতে পারছি না। আমি আস্তে আস্তে পিছনে তাকালাম এবং যা দেখলাম তাতে আর আমি দাঁড়িয়ে থাকতে পারি।
আমার মা নতুন লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে হাসি মুখে। আমি ভয়ে কান্না করে দিলাম। মা আমাকে খুব শান্ত গলায় বলল, এত রাতে তোর বাবাকে বিরক্ত করছিস কেন? যা গিয়ে ঘুমিয়ে পড়। আমার চোখ ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো। তারপর কি হয়েছে আমার মনে নেই। সকালে উঠে দেখলাম আমি আমার রুমে খাটে শুয়ে আছি। দেখলাম আমার রুমের দরজাও ভেতর থেকে বন্ধ। চোখ ডলতে ডলতে কালকে রাতের কথা মনে করতে লাগলাম। কি হয়েছিল রাতে? এগুলো স্বপ্ন ছিল নিশ্চয়ই। আমি যেহেতু আমার বিছানায় আর দরজাও বন্ধ, তাই আমি আমার রুমেই ছিলাম। এটা মেনে নিলাম আমি। কি বাজে একটা স্বপ্ন দেখলাম রে বাবা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 10টা বাজে। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। 10:30টায় একটা ক্লাস আছে। খেয়াল করলাম বাবার রুমের দরজা হালকা ফাঁকা হয়ে আছে। কি ভেবে যেন উকি মেরে দেখতে চাইলাম বাবা কি করে রুমে। দেখলাম বাবা জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে এক পণে। মা মারা যাবার পর চিরচেনা বাবাটাকে এখন কেমন যেন অচেনা মনে হয়। কারো সাথে কথাও বলে না। আমি নাস্তা করে বাবার জন্য টেবিলে নাস্তা রেখে বেরিয়ে পড়লাম মাদ্রাসার উদ্দেশ্যে। যাওয়ার আগে বাইরে থেকে বলে গেলাম, বাবা আমি মাদ্রাসায় যাচ্ছি, টেবিলে নাস্তা আছে, খেয়ে নিও। বাসা থেকে বের হয়ে একটা রিকশায় উঠে বসলাম। তখনই কোথা থেকে যেন গালিব ভাইয়া হন্তদন্ত হয়ে আমার সাথে রিকশায় উঠে বসলো। আমি রাগ হয়ে বললাম, গালিব ভাইয়া এসব কি? নামেন বলছি, না হলে কিন্তু লোক জড়ো করবো চিল্লাইয়া। গালিব ভাইয়া 32টা দাঁত বের করে বলল, আফরিন এমন করো কেন? আমিও তো তোমার মাদ্রাসার কাছে যাব একটা কাজে, কিন্তু রিক্সা ভাড়া নেই। আমরা দুইজন গেলেও যে ভাড়া দিতে হবে, তুমি একা গেলেও একই ভাড়া। তাহলে শুধু শুধু এক সিট অপচয় করার দরকার কি বলো? আর অপচয়কারী শয়তানের ভাই জানো তো। অবশ্য তুমি ভাই হবে না, বোন হবে। আমি রাগ হয়ে তাকে ধাক্কা দিয়ে রিক্সা থেকে নামিয়ে দিয়ে বললাম, আমি নিজেই শয়তান, অপচয় করলে আমি করব। আমার সাথে আপনি যেতে পারবেন না, ফাজিল কোথাকার। পুলিশে ধরিয়ে দেবো একদম ইফটিজিং মামলা দিয়ে। গালিব ভাইয়া হাসতে হাসতে বলল, তুমি যদি ভেবে থাকো পুলিশের কথা বললে আমি ভয় পেয়ে যাব, তাহলে ঠিকই ভাবছো। কি দরকার এসব মামলা হামলার? আমি এমনিতেই চলে যাচ্ছি। আমি রিক্সাওয়ালাকে বললাম, মামা জানতো আপনি? গালিব ভাইয়া পিছন থেকে ডেকে বলল, তবে জেনে রাখো আফরিন, তুমি আমার ব্যক্তিগত শয়তান। তোমার কাজ শুধু আমাকে ধোঁকা দেয়া। এই জন্যই তোমার সামনে কোনো দোয়া দরুদ পড়ি না, যদি তোমার কষ্ট হয়। আমি মুচকি হেসে বললাম, পুরাই পাগল। গালিব ভাইয়া এমনিতে অনেক ভালো ছেলে। তার বাবার অঢেল ধন সম্পদ থাকার পরও কখনো সেসবের অহংকার নেই তার মাঝে। সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করে। নিজস্ব গাড়ি থাকার পরও আমার সাথে প্রতিদিন রিক্সায় ওঠার ধান্দা করে। আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে, আজ থেকে নয়, বরং সে ক্লাস 9 থেকে। আমি যে তাকে পছন্দ করি না এমনটা না, তার মতো ছেলেকে যে কেউ ভালোবাসতে চাইবে। কি মনে করে সে আমার পিছনে পড়ে আছে সেটাই বুঝি। আমিও তাকে অনেক পছন্দ করি, কিন্তু সেটা তাকে কখনো বুঝতে দেইনি। সবসময় তার সাথে বাজে আচরণ করে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। তার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির যায় না। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর সে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে, তাই এটা সম্ভব না। গালিব ভাইয়া সেটা বুঝতে চায় না। ক্লাস শেষ করে মাদ্রাসা থেকে বের হতে দুপুর 2টা বেজে গেল। বাইরে এসে দেখলাম রাস্তার ওপারে গালিব ভাইয়া দাঁড়িয়ে আছে। এটা তার নিত্যদিনের রুটিন, তাই সেদিকে না তাকিয়ে আমার মতো আমি হাঁটা দিলাম বাসার দিকে। গালিব ভাইয়া দৌড়ে এসে আমার পাশে হাঁটতে লাগলো। আমি কিছু বললাম না, জানি বললেও সে যাবে না। গালিব ভাইয়া বলল, আফরিন আর কত অপেক্ষা করাবে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাহলে কেন আমার সাথে এমন করো? আমি খুব শান্ত গলায় বললাম, গালিব ভাইয়া এটা সম্ভব না, সেটা আপনিও জানেন। কোথায় আপনারা রাজপ্রাসাদের মানুষ আর আমরা কুড়ে ঘরের। এসব সম্পর্কের সূচনাটা অনেক মধুর হলে উপসংহারটা খুব যন্ত্রণাদায়ক। আপনি কেন বুঝতে চান না? গালিব ভাইয়া আর কিছু বলল না, উল্টো ঘরে চলে গেল। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। অন্যদিন তো বক বক করতে করতে আমার সাথে বাসা পর্যন্ত যায়, যত কথাই বলি না কেন। আজকে এভাবে চলে গেল কেন? আমার মনটা খারাপ হয়ে গেল।
আমি আবার সামনে হাঁটা দিলে হঠাৎ আমার চোখ গেল একটু দূরে বাবা দাঁড়িয়ে আছে। আমি বাবা বলে ডাক দিতেই অদ্ভুত একটা হাসি দিয়ে দ্রুত সে হাঁটা দিয়ে রাস্তার মাঝখানে চলে গেল এবং একটা গাড়ি এসে ধপাস করে বাবাকে মেরে দিল। আমি চিৎকার করে উঠলাম বাবা বলে। আশেপাশে সবাই আমার দিকে এগিয়ে এলো কি হয়েছে জানার জন্য। আমি খেয়াল করে দেখলাম সেখানে আসলে কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। তাহলে কি ভুল দেখলাম আমি? বাবা গেল কোথায়? আমি স্পষ্ট বাবাকে দেখেছি। লোকজন আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। আমি কারো কথার কোনো জবাব না দিয়ে দ্রুত হাঁটা দিলাম বাসার দিকে। আবহাওয়া অন্ধকার হয়ে আসছে, হয়তো খুব বৃষ্টি হবে। কালো মেঘে ছেয়ে যাচ্ছে চারদিক। আমি কেমন যেন দিক বেদিক হয়ে যাচ্ছি। আমি কোথায় যাব, আমার বাসা কোথায় সেটাও মনে করতে পারছি না। মাথাটা ভন ভন করছে, আমার চারদিকে সব কিছু ঘুরছে মনে হচ্ছে। অনেক কষ্টে বাসার ঠিকানাটা মনে করতে পারলাম, কিন্তু আমি ভুলে গিয়েছি আমার বাসা কোথায়। পথে একজনকে থামিয়ে বাসার ঠিকানা বলে জিজ্ঞেস করলাম, ভাই এ বাসাটা কোথায় বলতে পারেন? লোকটা একটু বিরক্ত হয়ে বলল, যে বাসার সামনে দাঁড়িয়ে আছো সেই বাসার ঠিকানায় জিজ্ঞেস করছো, পাগল নাকি? এই বলে লোকটা চলে গেল। এবার আমার হুঁশ ফিরে এলো। তাকিয়ে দেখলাম সব স্বাভাবিক, আবহাওয়া ঠিক আছে, একদম রোদ্দুজ্জ্বল চাঁদ। তাহলে এতক্ষণ কি হলো আমার সাথে? আমি বাসার সামনে দাঁড়িয়ে বাসা খুঁজে পাচ্ছিলাম না। তাড়াতাড়ি করে বাসায় গেলাম। 5 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের 2য় তলায় ভাড়া থাকি আমরা। সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু দূরে দেখতে পেলাম দরজাটা খোলা। আমার স্পষ্ট মনে আছে আমি তালা লাগিয়ে গিয়েছিলাম যাওয়ার সময়। তাহলে কি বাবা বাসার বাইরে গিয়েছে? এটা কিভাবে হতে পারে? বাবা তো বাসার বাইরে যায় না। তাড়াতাড়ি করে বাসায় ঢুকে দেখলাম বাবা খাবার টেবিলে বসে আছে। আমাকে দেখেই সুন্দর করে একটা হাসি দিয়ে বলল, এত দেরি হলো কেন? আয় মা, তোর জন্য খাবার তৈরি করে রেখেছি, নে খেয়ে নে। আমি খুব অবাক হলাম। আমার চোখে পানি চলে এলো। আজ 2 মাস পর বাবা আমার সাথে কথা বলেছে। বাবাকে একদম স্বাভাবিক মনে হচ্ছে। তার হাসিটা এখনো যেন আগের মতোই। আমি ইমোশনাল হয়ে বাবার দিকে এগিয়ে যেতেই বাবা উঠে টেবিলে রাখা ছোট একটা বাটির ঢাকনা উঠিয়ে বলল, দেখ তো কেমন হয়েছে রান্নাটা। আমি বাটির দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে গেলাম। আমার আর পা চলছে না, গলা দিয়ে কোথাও বের হচ্ছে না। বাটিতে 3টা বড় বড় রক্তাক্ত চোখ রাখা আছে। মনে হচ্ছে যেন এই মাত্র চোখগুলো উগড়ে ফেলা হয়েছে কারো চোখ থেকে। বাবার দিকে তাকিয়ে দেখলাম ভয়ঙ্কর এক হাসিতে আমার দিকে তাকিয়ে আছে। বাবার মুখে ভয়ঙ্কর হাসি দেখে আমার কলিজায় যেন পানি নেই। তাজা তাজা 3টা চোখ বাটিতে রাখা। চোখগুলো যেন আমাকে কিছু বলতে চায়। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, বাবা এসব কি? বাবা বলল, তোর মা বলল তুই নাকি রাতে ঘুমাতে পারিস না, তাই তোর জন্য এগুলো পাঠিয়েছে। এটা খেলে খুব সুন্দর করে ঘুম দিতে পারবি, নে খেয়ে নে মা। এই বলে বাবা বাটিটা আমার দিকে এগিয়ে দিল। আমি আর টিকতে পারলাম না। পেটের ভিতর থেকে সব উল্টে বেরিয়ে আসতে চাইছে। মুখ চেপে এক দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে। গিয়ে গদ গদ করে বমি করে দিলাম, বমি করে কান্না করে দিলাম। কি হচ্ছে এগুলো? বাবা এমন করছে কেন? কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম ভয়ে ভয়ে। দেখলাম বাবা সেখানে নেই, আর সেই বাটিটাও নেই। তাড়াতাড়ি মেন দরজা বন্ধ করে বাবার রুমের দিকে গেলাম। কয়েকবার ডাক দিলাম, বাবা বাবা, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। তাই দরজাটা হালকা ধাক্কা দিয়ে উকি মেরে দেখলাম বাবা আছে কিনা। কোথাও বাবাকে দেখতে পেলাম না। গেলে কোথায় সে? ভাবলাম আজকে তার রুমে প্রবেশ করে দেখব সে কেন কাউকে তার রুমে ঢুকতে দেয় না। কি লুকিয়ে আছে তার রুমে? কেন এমন অদ্ভুত আচরণ করছে? বাবার রুমে প্রবেশ করতে যাব এমন সময় মেন দরজায় ঢোকা। আমি চমকে গেলাম। বুকে থুথু দিয়ে আস্তে আস্তে দরজা খুলতে গেলাম। এই সময় আবার কে এলো? দরজা খুলে দেখলাম বাবা দাঁড়িয়ে আছে। বাবার হাত পায়ে ক্ষত চিহ্ন, সেখান থেকে ছুপ ছুপ রক্ত বের হচ্ছে। আমি অবাক হয়ে বললাম, বাবা তুমি বাইরে কখন গেলে? আর এই ক্ষত চিহ্ন কিসের? কি হয়েছে তোমার? বাবা একটু রাগের স্বরে বলল, তোর মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম,
তুই মাদ্রাসা থেকে কখন এসেছিস? আমি যেন আকাশ থেকে বললাম, বাবা যদি বাইরে থাকে তাহলে একটু আগে আমি কাকে দেখলাম যে আমাকে চোখগুলো খাওয়ার জন্য বলছিল? আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বাবা কিছু না বলেই আমার পাশ কাটিয়ে তার রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাবা কি করার চেষ্টা করছে? কিছু একটা তো লুকোচ্ছে সবার কাছ থেকে। কি এটা তো স্বপ্ন ছিল না, বাবার রূপে সে গিয়েছিল তাহলে। আর তখন কি সত্যিই অ্যাক্সিডেন্ট হতে বাবাকে দেখেছিলাম মাদ্রাসার সামনে? তাহলে অ্যাক্সিডেন্ট হতে আমি ছাড়া কেউ খেয়াল করল কেন? আমি আর কিছু ভাবতে পারছি না, সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে আমার। আমি তাড়াতাড়ি রুমে গিয়ে ভাইয়াকে ফোন করে এসব বলার জন্য ফোন করলাম, কিন্তু ভাইয়া ফোন ওঠালো না। কয়েকবার চেষ্টা করলাম, কিন্তু ফোন ওঠালো না ভাইয়া। এভাবে কখন যে বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি জানি না। একটা ভয়ানক স্বপ্ন দেখে আচমকা ঘুমটা ভেঙে গেল কিছুর শব্দ শুনে। দেখলাম আমি ঘামে ভিজে গিয়েছি। স্বপ্নটা মনে করার চেষ্টা করলাম। স্বপ্নটা এমন ছিল, 4 জন কালো কোট টাই পরা মানুষ আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সবার মাথায় কালো রঙের টুপি, তাদের মুখগুলো অস্পষ্ট এবং ঘোলাটে। তারা একটা কফিন হাতে নিয়ে দাঁড়িয়েছিল। 4 জন একসাথে কথা বলে উঠল, আমরা তোকে নিতে এসেছি, কফিনে শুয়ে পড়। এই বলে তারা কফিনটা নিচে রাখলো এবং সেটার উপর থেকে ঢাকনাটা সরিয়ে দিল। বাবার নিথর মরা দেহটা সেখানে চোখ খোলা অবস্থায় পড়ে আছে। সব কিছু যেন আমার সামনেই ঘটছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম বাবার কপালের উপর আরেকটা চোখ জন্ম নিয়েছে, 3য় চোখ। এই 3য় চোখের মানে কি? যখনই আমি সেই 3য় চোখটা স্পর্শ করতে যাব, ঠিক তখনই একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। এটা কেমন স্বপ্ন দেখলাম আমি? তাকিয়ে দেখলাম রাত 12:05 বাজে। তার মানে আমি সেই বিকেলে ঘুমিয়েছিলাম, এখন মধ্যরাত। পেটের ভিতর ক্ষুধায় চো চো করছে, আবার মনের মাঝে অদ্ভুত একটা ভয়ও কাজ করছে। যদিও এটা স্বপ্ন ছিল, কিন্তু বাবার কপালে 3য় চোখটা কিসের ইঙ্গিত? তখন সেই বাটিতেও 3টা চোখ ছিল। হঠাৎ জানালায় ঢিল মারার শব্দ। কেউ বাইরে থেকে জানালায় ঢিল মারছে। আমি উঠে জানালা হালকা ফাঁকা করে দেখার চেষ্টা করলাম। বাইরে অনেক আগুনের রোশনি দেখা যাচ্ছে। এবার কৌতূহলবশত জানালা পুরো খুলে বাইরে তাকালাম, আর আমি অবাক হয়ে গেলাম। দেখলাম অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে রাস্তায় একটা হার্ট সার্কেল বানানো হয়েছে। তার মাঝে ফুল দিয়ে লেখা, হ্যাপি বার্থডে আফরিন। এটা নিশ্চয়ই পাগল গালিব ভাইয়ার কাজ। আজ আমার জন্মদিন ছিল, সেটা আমিই ভুলে গেছি, কিন্তু উনি ঠিকই মনে রেখে। মনে মনে খুব খুশি হলেও সেটা তাকে দেখানো যাবে না, তাহলে ভাববে আমি পটে গিয়েছি। কিন্তু গালিব ভাইয়া কোথায়? তাকে তো আশেপাশে দেখতে পাচ্ছি না। আস্তে করে রুম থেকে বের হলাম। বাবার রুম বন্ধ এখনো। তার রুমের দিকে তাকালেই গায়ে কাটা দিয়ে ওঠে। আমি খুব শান্তভাবে বাসার মেন দরজা খুলে রাস্তায় চলে গেলাম। গালিব ভাইয়া নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে, আমাকে দেখলেই বেরিয়ে আসবে। আমি গিয়ে মোমবাতির হার্ট সার্কেলের ভিতরে গিয়ে দাঁড়ালাম, আর আশেপাশে তাকিয়ে গালিব ভাইয়াকে খুঁজছিলাম। হঠাৎ দেখলাম ফুল দিয়ে লেখা আমার নামের উপর একটা কাগজ ভাঁজ করে রাখা আছে। কাগজটা উঠিয়ে সেটার ভাঁজগুলো খুলে দেখলাম কিছু লেখা আছে সেখানে। আমি পড়তে শুরু করলাম, প্রিয়, তুমি যদি আরো 200 বছর আগে জন্মগ্রহণ করতে তাহলে কি হতো জানো? বিজ্ঞানী আইজ্যাক নিউটন হয়তো আপেল গাছের নিচে না বসে তোমার বাসার পিছনের নারিকেল গাছের নিচে বসে থাকতো তোমাকে এক পলক দেখার জন্য। চার্লস বেবেজ হয়তো কম্পিউটার আবিষ্কার না করে তো তোমার সৌন্দর্যের উপর কোনো ডিভাইস বানিয়ে ফেলত। লিওনার্দো দা ভিঞ্চি তার জগৎ বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার পিছনে সময় নষ্ট না করে তোমার সৌন্দর্যের রহস্য উদ্ঘাটনে লেগে পড়ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমার জন্মের খুশিতে গীতাঞ্জলি গ্রন্থের নাম পরিবর্তন করে রাখত আফিনজলি। কাজী নজরুল ইসলাম হয়তো বিদ্রোহী কবিতা ছেড়ে দিয়ে তোমার প্রেমের রোমান্টিক কবিতা লেখা শুরু করে। কিন্তু দেখো তোমার ভাগ্যটা কত খারাপ।
এত এত মহান ব্যক্তি ছেড়ে তুমি জন্ম নিলে আমার মতো এক হতপাকা ব্যর্থ প্রেমিকের সময়ে। তাই তোমার ভাগ্যে জুটল সামান্য একটা হ্যাপি বার্থডে অ্যান্ড ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। পুরোটা পরে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারলাম। কাগজটা আবার ভাঁজ করে হাতে নিয়ে চোখ উঠালাম। দেখলাম গালিব ভাই একটু দূরে পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি একটু রাগী ভঙ্গিতে কোমরে হাত রেখে বললাম, এসব কি গালিব ভাইয়া? সকালে তো আপনার কাছে রিক্সা ভাড়াও ছিল না, তাহলে এগুলো করতে টাকা পেলেন কোথায় এখন? গালিব ভাইয়া একগাল হেসে বলল, আকবর চাচার বউয়ের মুরগি চুরি করছি বুঝছো, সেগুলো বিক্রি করে এই আয়োজন করলাম। আমি আর হাসি আটকে রাখতে পারলাম। হাসতে হাসতে গালিব ভাইয়ের সামনে গিয়ে বললাম, আপনি আসলেই একটা পাগল। শুধু পাগল না, পাগলের সর্দার আপনি। গালিব ভাইয়া একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন? কিছু কি হয়েছে? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। বাসায় যা হচ্ছে তাতে আমি সত্যিই ক্লান্ত। কিন্তু গালিব ভাইয়াকে এসব বুঝতে না দিয়ে বললাম, এমন কিছু না ভাইয়া, এই পড়ালেখার একটু চাপ চাচ্ছে তো তাই এমন হচ্ছে। গালিব ভাইয়া একদম আমার কাছে এসে ভালো করে লক্ষ্য করে বলল, আমার তো তা মনে হয় না, নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে। তুমি যেহেতু আমাকে বলবে না তাহলে আমি নিজেই খুঁজে বের করব। মনে রেখো আমি সব সময় তোমার পাশে কাঁঠালের আঠার মতো লেগে আছি। আমি কথা ঘুরিয়ে বললাম, বাদ দেন এসব কথা, এখন বলেন সকালে এভাবে হুট করে চলে গিয়েছেন কেন? আগে তো আমি যত কথাই শোনাইতাম আপনাকে, কখনো বাসা পর্যন্ত এগিয়ে না দিয়ে যেতেন না। আজকে হঠাৎ কি হলো আপনার, সকালে চলে গেলেন এভাবে? গালিব ভাইয়া আমাকে অবাক করে দিয়ে বলল, সকালে যখন তোমার সাথে হাঁটছিলাম তখন দেখলাম একটু দূরেই তোমার বাবা দাঁড়িয়ে আছে রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। এটা দেখে আমি চলে আসি সেখান থেকে। অপু শ্বশুরের হাতে মায়ের খাওয়ার শখ নেই আবার। তুমি কি দেখোনি তোমার বাবাকে দাঁড়িয়ে থাকতে? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। তার মানে আমি একাই দেখিনি বাবাকে, আর যে অ্যাক্সিডেন্ট হলো সেটাও মিথ্যা ছিল না। বাবা কি আমাকে অনুসরণ করছিল কোনো কারণে? আমাকে কিছু বলতে না দেখে গালিব ভাইয়া বলল, আফরিন তুমি ঠিক আছো? আমি থতমত খেয়ে বললাম, হ্যাঁ 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 ভাইয়া ঠিক আছে ঠিক আছে। এখন আমি যাই তাহলে, আর অনেক ধন্যবাদ এমন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার জীবনের সেরা উইশ ছিল এটা। গালিব ভাইয়া পেছন থেকে ছোট একটা গিফট বক্স বের করে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমি মুচকি হেসে গিফট বক্সটা নিয়ে চলে এলাম বাসায়। এত এত ভয়ের মাঝে গালিব ভাইয়া যেন আমার সাহসের কারণ। বলতে ইচ্ছে করছিল আমি খুব বিপদে আছি, আমার সাথে মোটেও ভালো কিছু হচ্ছে না, কিন্তু আমার জন্য না জানি তার কোনো ক্ষতি হয়ে যায়, এটা আমি মানতে পারবো না। বাসায় এসে গিফট বক্সটা টেবিলে রেখে আমি রান্নাঘরে চলে গেলাম চা বানাতে। মাথাটা ভন ভন করে ঘুরছে, চা খেলে হয়তো ভালো লাগবে। আমি চুলায় গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় বাবার রুম থেকে কেমন একটা অদ্ভুত শব্দ আসলো। দেয়ালে হাতুড়ি বাড়ি দিলে যেভাবে শব্দ হয় ঠিক তেমন। এত রাতে বাবা কি করছে? আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম বাবার রুমের দিকে। দেখলাম বাবার রুমের দরজার নিচ দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া আসলো কোত্থেকে? আমি তাড়াতাড়ি বাবার রুমের দরজায় বাড়ি দিলাম কয়েকবার। বাবা কি হয়েছে তোমার? রুমে ধোঁয়া কেন? বাবা দরজা খোলো, কি করছো তুমি? হঠাৎ রান্নাঘর থেকে থালা বাসন পড়ে যাওয়ার শব্দ। সব কিছু যেন ছুঁড়ে ফেলে দিচ্ছে কেউ। আমি আবার দৌড়ে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখলাম সব ঠিক আছে, শুধু গরম পানি বসানো পাত্রটা ফ্লোরে পড়ে আছে, চুলাও নেবানো অবস্থায়। এবার আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। বুঝতে পেরেছি এখানে যা কিছু হচ্ছে তা স্বাভাবিক কিছু না, নিশ্চয়ই বাবা কিছু করছে সবার চোখের আড়ালে। আমি আয়াতুল কুরসি পড়তে পড়তে বাবার রুমের সামনে গিয়ে তাকে ডাক দিলাম, বাবা দরজা খোলো, তুমি কি করতে চাচ্ছ? আজকে তোমাকে জবাব দিতেই হবে। হঠাৎ ধপাস করে বাবার রুমের দরজাটা খুলে গেল। পুরো রুম ধোঁয়ায় ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না। আমি প্রথমে আস্তে করে ডাক দিলাম, বাবা কোথায় তুমি? সারা শব্দ না পেয়ে আমি ভয়ে ভয়ে রুমে প্রবেশ করলাম। ধোঁয়ার মাঝে সেই হাতুড়ির দেয়ালে ঠেকার শব্দ। ঝাপছা চোখে দেখতে পেলাম খাটের এক কোণে বসে বাবা হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক ঠুকছে।
উল্টো হয়ে থাকায় বাবার মুখটা দেখতে পাচ্ছিলাম না। আমি ডাক দিলাম, বাবা, কি করছো তুমি? কথার কোনো জবাব দিল না বাবা। তার মতো সে পেরেক ঠুকিয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাওয়ার সময় কিছু একটার সাথে উষ্টা খেয়ে সামনে উপর হয়ে পড়ে গেলাম। হাত দিয়ে হাতড়ে হাতড়ে বোঝার চেষ্টা করলাম কিসের সাথে উষ্টা খেলাম এটা। কি, এটা তো কোনো মানুষের শরীর হবে, এখানে কেউ শুয়ে আছে। হঠাৎ পেরেক ঠুকার শব্দটাও থেমে গেল। তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। বাবা তো এইমাত্র ওইখানে বসে হাতুড়ি দিয়ে পেরেক ঠুকছিল, তাহলে সে গেল কোথায়? আর পড়ে থাকা শরীরটাই বাঁকা। আস্তে আস্তে রুমের ধোঁয়া কমতে লাগলো। যখন ধোঁয়া কেটে পুরো রুম পরিষ্কার হয়ে গেল, তখন যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ হয়ে গেল। যার সাথে উষ্টা খেয়ে আমি পড়ে গিয়েছিলাম সেটা আমার বাবার শরীর ছিল। অচেতন অবস্থায় সেখানে পড়ে আছে। তাহলে সে কে ছিল যে একটু আগে পেরেক ছিল দেয়ালে? আমি আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেলাম যখন দেখলাম গালিব ভাইয়ার দেওয়া গিফট বক্সটা বাবার মাথার কাছে পড়ে আছে। আমি তাড়াতাড়ি গিয়ে বক্সটা হাতে নিয়ে নিলাম। এটা এবার এখানে আসলো কিভাবে? এটা তো আমি টেবিলে রেখেছিলাম। বাবাকে ধাক্কা দিতে লাগলাম, বাবা, কি হয়েছে তোমার? ওঠো, এখানে শুয়ে আছে কেন? বাবা, ওঠো। হঠাৎ খেয়াল করলাম আমার হাতে রক্ত, এবং সেটা সেই বক্স থেকে বের হচ্ছে। এটা কি হচ্ছে? আমি আস্তে আস্তে বক্সটা খুললাম দেখার জন্য ভিতরে কি আছে। বক্সটা খুলে যা দেখলাম তাতে আমি আর নেই। আবার সেই 3টি তাজা চোখ বক্সের ভিতর, সেগুলো থেকেই রক্ত বের হচ্ছে। আমি সাথে সাথে সেটা ছুঁড়ে ফেলে দিলাম। চিৎকার করে উঠলাম। বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে পিছিয়ে গেলাম এবং বললাম, বাবা। সাথে সাথে বাবার কপালে একটা চোখ ভেসে উঠল, যেমনটা আমি স্বপ্নে সেই কফিনের ভিতর দেখেছিলাম। 3টি চোখ আমার দিকে তাকিয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল তৃতীয় চোখ গল্পের প্রথম পর্ব। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি গালিব আবরার। আমার নামে রাইতে ঘুমাই মুখে